আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু বানিয়ে বিএনপি ভুল পথে হাঁটছে মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেবার আহ্বান। দেশের সার্বভৌমত্ব বিপন্নের মুখে অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও রাজপথের আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। বন্যা বৃষ্টির অজুহাতে আবারও অস্থির রাজধানীর সবজির বাজার। আলুর মার্কেটে অভিযানের খবরে দোকান ছেড়ে পালালেন পাইকারি ব্যবসায়ীরা। এবং কাল টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াই ব্রিজটাউনে মুখোমুখি হবে দুই অপরাজিত শক্তি দক্ষিণ আফ্রিকা ও ভারত। মহারণ্য দেখার অপেক্ষায় কোটি দর্শক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খুঁজছে তারা ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাইকেল র্যালি উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান দলের নেতারা। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের সাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে অংশ নেন নগরীর কয়েকশো তরুণ। র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সাইকেল চালান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। এর উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তার মানে তরুণরাও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে রাজনীতি তার প্রতি সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগের আদর্শের মূল স্রোতধারার সাথে এক করে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের তরুণ প্রজন্ম। এ সময় ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে অকারণে দেশটির বিরোধিতা না করতে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেশ গড়ার কাছে তরুণদের অংশগ্রহণ নিয়ে সন্তোষ জানান দলের নেতারা। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে তাদের আওয়ামী লীগে যোগদানের আহ্বানও জানান তিনি। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান। সাইকেল র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মিরপুর হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ কে আব্দুল মোমেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। মোমেন বলেন, সুসম্পর্ক ধরে রাখার কারণে শুধু ভারত নয়, বাংলাদেশও উপকৃত হচ্ছে। সেমিনারে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডক্টর ইসমাইল খান, ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আলম খান উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা লোভের কারণে দেশের সার্বভৌমত্ব এখন বিপন্নের মুখে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতাসীনরা শুধু গণতন্ত্র হরণ করেনি, দেশের অস্তিত্ব হুমকির মুখে ঠেলে দিয়েছে। দেশকে রক্ষায় সবাইকে এক হয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় বিরোধী জোটের নেতারা দাবি করেন, অপকর্ম ও দুর্নীতির দায়ে আওয়ামী লীগ সরকারের ভিত এখন নড়বড়ে। মূল একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেটাকে ফিরিয়ে নিয়ে আসা, আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করছি। আমি বিশ্বাস করি, শুধু আশা নয়, বিশ্বাস করি
যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব, কারণ জনগণের পক্ষের যে আন্দোলন, সত্যের পক্ষের যে আন্দোলন, ন্যায়ের পক্ষের যে আন্দোলন, রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে কেন্দ্র করে আবারও নেতাকর্মীদের উজ্জীবিত করে রাজপথের আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। দলের সিনিয়র নেতারা জানান, ভারতের সাথে অসম চুক্তি, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো ইস্যুতে নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চান তারা। এটিএন বাংলাকে তারা জানান, আন্দোলনের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের প্রক্রিয়াও চলবে। মইনুল আহসানের রিপোর্ট। দীর্ঘদিন পর দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নামছে বিএনপি। এরই মধ্যে মহানগর জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। বেগম জিয়ার মুক্তির দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারায় হাইকমান্ডের উপর ক্ষোভ রয়েছে বিএনপির তৃণমূল নেতাকর্মী সমর্থকদের মধ্যে। সরকার পতন আন্দোলনের ব্যর্থতা, মামলা, গ্রেফতারে বিপর্যস্ত নেতাকর্মীদের আবারও রাজপথে সক্রিয় করতে তাই চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার পথে হাঁটছেন নীতি নির্ধারকরা। আমাদের প্রত্যেকটা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, জেলা, বিভাগ শক্তিশালী রূপ নিচ্ছে। আমরা আবার পুরোদমে সরকার বিরোধী অর্থাৎ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। যে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি এই মুহূর্তে সবচেয়ে বড় জরুরি। আজকের যে দেশবিরোধী যে চুক্তি, আজকে দেশের প্রতি যে অবিচার করছেন শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে, এখান থেকে পরিত্রাণের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের যে প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই সাথে দল পুনর্গঠনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এরই মধ্যে ভেঙে দেয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপি ও যুবদল কেন্দ্রীয় কমিটি। বিলুপ্ত ও মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন দ্রুতই শেষ হবে বলে জানান সিনিয়র নেতারা। কিছু ঘুণে ধরা আমরা নেতা আছি বা যারা পদে আছি তারা আসলে ঘুণে ধরে গেছে, তাদেরকে সরিয়ে যদি নতুনকে আনা হয়, নতুন প্রজন্মকে আনা হয়, আমি এটাকে স্বাগত জানাই। কমিটি তো একটা সংগঠনের, বৃহত্তর সংগঠনের ইঞ্জিনের মতো। তো ইঞ্জিন যদি সংগঠনের সাথে জোড়া না লাগে তো এটা তো চলমান হবে না, প্রবাহমান হবে না। তো সুতরাং খুব শীঘ্রই কমিটিগুলো দেওয়া হবে। তবে নানা কারণে বৈরী পরিস্থিতিতে সহসাই দলের জাতীয় কাউন্সিল করা সম্ভব হবে না বলেও মনে করেন তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। উচ্চশিক্ষা লাভ করে শুধু নিজের জন্য নয়, দেশ, সমাজ ও বিশ্ব মানবতার সেবায় আত্মনিয়োগ করতে তরুণ গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT এর 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। তার মতে, মুসলিম দেশগুলো আরও ঐক্যবদ্ধ থাকলে গাজায় মানবিক বিপর্যয় এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন রোধ করা যেত। চলমান সংঘাত বন্ধে ও বিশ্বে শান্তি ফেরাতে শিক্ষিত তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। You should work to establish brotherhood among the Muslim Ummah. Also, you should work to establish life, love, sympathy, and honor across the faith and race. And thereby, we can make our world a better world in future. বন্যা বৃষ্টির অজুহাতে রাজধানীর সবজির বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। দু একটি সবজি ছাড়া বেশিরভাগই বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকার বেশি দামে। টমেটো আর গাজর কিনতে হচ্ছে 150 টাকায়। এদিকে আলুর বাজারে অভিযানের খবরে দোকান ছেড়ে পালিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এছাড়া চড়া ডিম ও পেঁয়াজের দাম। বিস্তারিত আদ্দিন সচিবের রিপোর্টে। ক্রেতারা খুঁজছে আলুর দোকানিকে, একটি দুটি দোকান নয়। ছুটির দিনে রাজধানীর কাউরান বাজারে আলুর আড়তে পাইকারি ব্যবসায়ীরা হঠাৎ উধাও। আপনারা ক্যামেরাওয়ালারা আইছেন, ওখানে আলুর কোনো মাহাজন না, আমরা আলু কিনতে পারতেছি না। এগুলো লোকের মাহাজন বসিয়া থাকলে এগুলো দেখেন না, আলু কিনতে পারতেছি না। দোকানদার নাই এখানে? না, পাইতেছি না। তো কতক্ষণ ধরে? এই তো 5-7 মিনিট। হঠাৎ করে কই গেল? কোথাও
কাস্টমার তো আমি, বিক্রেতা তো নাই, আমি তো দেখতেছি না, একজনও নাই। দেখেন প্রতিটা জায়গায় ফাঁকা। কোনো ডিপ্লোমেসি না থাকলে সেক্ষেত্রে তো সে দোকানদার থাকবে, দোকান ফালাই যাবে কেন? বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপস্থিতি কিংবা সরকারি সংস্থাগুলোর অভিযানের খবরে বিক্রেতাদের পালিয়ে যাওয়ার ঘটনা পুরনো। আলু তো আমরা দেখলাম পাইকারি 45 টাকা পেয়েছি, সাদাটা লালটা দুটোই পাইকারিতে 45 টাকা কেজি পেয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভাষায় আলুর দাম কিছুটা নেমেছে, কেজি প্রতি 45 টাকা, যদিও ব্যবসায়ীদের তথ্য ভিন্ন। পাইকারিতে কেজি প্রতি 52 থেকে 56 টাকা পর্যন্ত। 45 টাকা দিন খাই, তার মধ্যে খাইবা অর্ধেক খালাই দিব এই আলুটি। তাহলে 45 টাকার তথ্য কোথা থেকে আসবে? ওটি আলু না। তবে বন্যা বৃষ্টির অজুহাতে সবজির বাজার আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। করলা, বেগুন, বরবটির কেজি 80 টাকা বা তারও বেশি। টমেটো, গাজর 150 থেকে 160 টাকা কেজি। করলা এবং উস্তা হলে আপনার হলো 100 থেকে 110 টাকা কেজি। বৃষ্টি মালের আমদানি একটু কম, এদের আগে যেমন আমদানি বেশি ভরপুর ছিল, এদের পরে মালের আমদানি একটু কম। মনে হচ্ছে অস্বাভাবিকভাবেই বেড়ে গেছে। এখন এইটা ওনারা কষ্ট দেখাচ্ছে, চারদিকে বৃষ্টিতে বন্যা হয়ে সব সবজি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছুতে দাম বেশি। আজকে একদম দিয়ে কিনবেন, কালকে এসে আর একদম পাবেন। এখনো চড়া ডিমের দাম ডজন 145 টাকা। ব্রয়লার মুরগি কেজি প্রতি কিনতে হচ্ছে 170 টাকায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড না মেনেই বেশিরভাগ জাহাজ সমুদ্রপথে চলাচল করছে বলে অভিযোগ করেছেন নাবিকরা। নিরাপত্তার জন্য আর্মড ফোর্সের সহায়তা নেওয়ার পরামর্শ সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের। পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে তুলতে নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। মিজান শাহজাহানের রিপোর্ট। 12 মার্চ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহ। মুক্তিপণ দিয়ে 32 দিন পর মুক্ত হন 23 নাবিক। সরকারি 8টি সহ শখানেক বাংলাদেশি জাহাজ আন্তর্জাতিক নৌপথে পণ্য আনা নেওয়া করে। এমবি আবদুল্লাহর নাবিক এবং তাদের পরিবারের সদস্যদের আতঙ্ক কেটে গেলেও আন্তর্জাতিক নৌরুট কি নিরাপদ হয়েছে? এরিয়াটা নির্ধারণ করা আছে কতটুকু এরিয়া রিস্কি, সেখানে সামনে এবং পিছনে এবং সাইডে বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজগুলো, এই বাণিজ্যিক জাহাজগুলোকে এসকর্ট করে এই নিরাপদ এরিয়া তারা নিয়ে যান। নাবিকরা বলছেন, বাংলাদেশের জাহাজ মূলত এশিয়া আফ্রিকায় চলাচল করে, তাই আফ্রিকায় যেতে চাইলে সোমালিয়ার ঝুঁকিপূর্ণ এলাকাটি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের যে আইএমও গাইডলাইন আছে, ওই গাইডলাইন অনুযায়ী যে সেফটি সিকিউরিটি ফলো করতে, ওটা ফলো করতে হবে 100%। গালফ অফ এডেন এবং ওয়েস্ট আফ্রিকার যে আপনার অংশটা, এই অংশটাই মূলত হাই রিস্কের এরিয়াগুলোর মধ্যে সবচেয়ে হট জোন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সোমালিয়ার যে জলদস্যু বাহিনীর বিরুদ্ধে ক্ষুদ্র একটা অ্যাকশন নিয়ে যায়, এটা সম্পূর্ণভাবে এটা নির্মূল হবে। আবদুল্লাহ জিম্মির পর নাবিকদের নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। নাবিক এবং অফিসারদের যে সাহস বৃদ্ধির জন্য যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেজন্য আমরা এটা নিয়ে কাজ করছি। সমুদ্রপথে আন্তর্জাতিক গাইডলাইন মেনে চললে বিপদের আশঙ্কা অনেকটাই কমে যাবে বলে মনে করেন মাকসুদ আলম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াই ব্রিজটাউনে মুখোমুখি হবে এবারের দুই অপরাজিত শক্তি, দক্ষিণ আফ্রিকা ও ভারত। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অপরাজিত থেকেই শিরোপা জিততে যাচ্ছে কোনো দল। রাত 8:30টায় ট্রফি জয়ের মিশনে নামবে দুদল। বিশ্বকাপের সেই মহারণ্য দেখার অপেক্ষায় মুখিয়ে আছে কোটি দর্শক। রিপোর্ট করছেন এসএম আশরাফ। তবে কি শিরোপা খরা ঘোচাতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা? ওয়ানডে আর টি-20 মিলিয়ে 7 বার সেমিফাইনাল থেকে বিদায়ের পর ফাইনালে জায়গা করে নেয়া প্রোটিয়া সমর্থকরা সেই আশায় বুক বাঁধছেন। এবারে টুর্নামেন্টের পরিসংখ্যান পর্যালোচনা করলে লড়াইটা ব্যাটিং বনাম বোলিংয়ের বলা যায়। ডিককরা এ পর্যন্ত এসেছে তাদের বোলারদের কল্যাণী। বাংলাদেশের বিপক্ষে 113 রান, নেপালের সাথে 115 রান করেও জয় নিয়ে মাঠ ছেড়ে তারা। সেমিতে আফগানিস্তানকে তো বোলাররা উড়িয়ে দেয় মাত্র 56 রানে। অন্যদিকে একেবারে শুরু থেকে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই একের পর এক জয় তুলে নিয়ে শিরোপার মঞ্চে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার হাত ধরে 2007-এর পর আরও একবার ট্রফি তুলে নেওয়ার অপেক্ষায় ভারতীয়রা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নিজেই। 248 রান নিয়ে রোহিত শর্মা আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় 3-এ। তবে বিরাট কোহলির ফর্মহীনতা কিছুটা ভাবাচ্ছে নীল শিবিরকে।
দুই দল এর আগে টি-20তে মুখোমুখি হয়েছে ২৬ বার, যেখানে ভারত জিতেছে 14টিতে আর দক্ষিণ আফ্রিকার জয় 11 ম্যাচে। এসএম আশরাফ, এটিএন বাংলা। স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলা আওয়ামী লীগে তরুণদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার শীর্ষক প্রদর্শনীতে পত্রপত্রিকায় প্রকাশিত আওয়ামী লীগের বিভিন্ন খবরের কাটিং তুলে ধরা হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের তরুণ নেতা কর্মীরাই দলকে স্মার্ট হিসেবে গড়ে তুলছে। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা যা কিছু আছে বা থাকবে চলার পথে, তার চেয়ে অনেক বেশি অনেক বেশি তার গৌরবোজ্জ্বল ভূমিকা অর্জন এবং অবদান দেশের জন্য। এই কারণে আমার আহ্বান থাকবে নতুন প্রজন্মের কাছে, আপনারা সবাই মিলে বলবেন যে এই দলে যুক্ত হতে, এই দলের সাথে সম্পৃক্ত হতে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে অভিযোগ গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের। জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতের সাথে করা অসম চুক্তি বাতিল ও বেনজির আজিজদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি। ডাকসুর সাবেক ভিপি বলেন, সরকার যুক্তরাষ্ট্রের ব্যাপারে দ্বৈত নীতি অবলম্বন করছে। পিটার হাসের উপস্থিতিতে মার্কিনীদের প্রশংসা করছে আর অনুপস্থিতিতে সমালোচনা করছে। দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নূর বলেন, কিছু ব্যক্তির দায় কোনোভাবেই বাহিনীর নয়। ভারতীয় পণ্য বর্জন আগ্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন, তাদেরও বিপদ আসতে পারে। আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ, কারো বিপদ আসলে তার পাশে থাকবেন। কেউ নিখোঁজ হলে সরাসরি ভারতীয় এমবেসি ঘেরাও করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নওগাঁয় জমে উঠেছে আমের বাজার। জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহারে মিলছে বিভিন্ন জাতের আম। এবছর উৎপাদন কিছুটা কম হলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পাচ্ছেন চাষিরা। তবে আম বিক্রি করতে এসে ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে বেশি নেয়ার অভিযোগ চাষিদের। নওগাঁ থেকে রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে জমে উঠেছে নওগাঁর সাপাহারে সবচেয়ে বড় আমের হাট। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি আম উৎপাদন হয় নওগাঁয়। সে কারণেই দূর দূরান্তের ব্যবসায়ীরা এসে ভিড় জমাচ্ছেন। বাজারে উঠেছে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, নাগফজলি ও আম্রপালি। জাতভেদে ২,০০০ থেকে ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে এসব আম। তবে মৌসুমের শুরুতেই চড়া দামে আম বিক্রি হওয়ার পরেও হাসি নেই চাষিদের মুখে। প্রশাসনের বেঁধে দেয়া নির্দিষ্ট ওজনের চেয়েও বেশি আম নেয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীদের বিরুদ্ধে। অপরদিকে চাষিরা চড়া দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখন আমটা কম, বাগানে ফলনটা কমে গেছে। সাপাহারে মাইকিং করতেছে প্রত্যেক দিন ৪৫ মন, অথচ প্রতিদিন ৫২ কেজি মন নিচ্ছে। গত বছর যে আমরা গেছি ১২০০, ১৪০০, ১৫০০ টাকায় প্রথম অবস্থায়, এখন কিন্তু ২৫০, ৩০০০। নির্ধারিত ওজনের চেয়ে কেউ বেশি আম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। যে কোনো ব্যবসায়ী যদি কৃষকের কাছ থেকে জোরপূর্বক এই বেঁধে দেওয়ার ওজনের বেশি আম নেয়, তাহলে আমরা মোবাইল কোর্ট করব এবং ব্যবসায়ীদেরকে শাস্তি দেব। এবছর নওগাঁয় ৩৩,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় ২০২৩ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া ৩১শে ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ,
আমিরুল্লাহ, তৌহিদুল হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস, জসিমউদ্দিন, রোকসানা জামান, মনোয়ারা খন্দকার, রাখি দাশগুপ্তা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। চার বছর পর বিতর্কে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টার দিকে CNN এর আটলান্টা স্টুডিওতে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিতর্কে নানা প্রশ্নের মুখোমুখি হন এই দুই নেতা। বিতর্কে গাজায় চলমান যুদ্ধ নিয়ে হামাসের ওপর দোষ চাপালেন বাইডেন। অপরদিকে নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেন ট্রাম্প। আসিফুর রহমান সাগরের রিপোর্ট। বিতর্কের শুরু থেকে দুই নেতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঞ্চে উঠে প্রথা অনুসারে করমর্দন করেনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কেও কোভিড-19 বিধিনিষেধের কারণে করমর্দন করা থেকে বিরত ছিলেন দুজন। বিতর্কের আয়োজন করে CNN ও ABC চ্যানেল। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় প্রথম এ মুখোমুখি বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প। He in fact didn't do it at all. He wasn't able to get it done, and they've lost thousands and thousands of troops. বিতর্ক শুরু হওয়ার প্রায় সাথে সাথেই বাইডেনকে প্রশ্ন করা হয় হামাস ও ইসরায়েল যুদ্ধ শেষ করতে তিনি কি করবেন। উত্তরে ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন জানান বাইডেন। একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ চায় না, হামাসকে নির্মূল করতে হবে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী উল্লেখ করে আবারও পুরনো সোভিয়েত ইউনিয়ন তিনি ফিরিয়ে আনতে চান বলে অভিযোগ তোলেন। ইউক্রেন যুদ্ধে পুতিনের শর্ত প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। দ্বিতীয়বার প্রশ্ন করা হলে উত্তরে তিনি পুতিনের শর্ত গ্রহণযোগ্য নয় বলে জানান। সেই সঙ্গে তিনি প্রেসিডেন্ট হলে এ যুদ্ধ বন্ধ করবেন বলে উল্লেখ করেন। তবে কিভাবে তা জানাননি ট্রাম্প। অর্থনীতি ইস্যুর পর একে একে গর্ভপাত অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান বাইডেন ও ট্রাম্প। অভিবাসন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের পদক্ষেপের সমালোচনা করেন বাইডেন। বলেন, ট্রাম্পের আমলে এমন একটি পরিস্থিতি দেখা যায় যেখানে অভিবাসন প্রত্যাশী মায়েদের কাছ থেকে তাদের শিশুদের নিয়ে যাচ্ছিলেন ট্রাম্প, পরিবারগুলোকে আলাদা করে ফেলছিলেন। উত্তরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ট্রাম্প। আমরা মানুষের মৃত্যু চাই না, সে কারণে এই জনবান্ধব নিয়ম করা হয়েছিল। এবার টেলিভিশন স্টুডিওতে বিতর্কটি অনুষ্ঠিত হয়। আগের বিতর্কগুলোতে দর্শকদের উপস্থিতি থাকলেও এবার তা হয়নি, ফলে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ ছিল না এই বিতর্ক অনুষ্ঠানে। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। যমুনার পানি কমে আসার সাথে সাথে জামালপুরের মাদারগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে পাকরুল গ্রামের শতাধিক বসত ভিটা সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী ফসলের মাঠ, জনবসতি। স্থানীয়দের অভিযোগ, বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যমুনার ভাঙনে বিলীন হচ্ছে জামালপুরের গ্রামের পর গ্রাম। পানি হ্রাস পাওয়ার সাথে সাথে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে আছড়ে পড়ছে যমুনার বুকে। নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে যমুনা তীরবর্তী শত শত পরিবারের স্বপ্ন। মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকা চলে গেছে যমুনার গর্ভে। বসত ভিটা হারানো পরিবারগুলোর কারো কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। নদী ভাঙ্গে খুব অভাবী ইয়াত পেরে আছি, দেহার মতো কেউ দেহে না, খুব কষ্ট। এই যমুনা নদী অনেক বসত বাড়ি ভাঙে নিছে, স্কুল আছিল, মাদ্রাসা আছিল, সবকিছু আঙ্গুর ভেঙে নিছে। যার নদী বাড়ি ভাঙছে সেই কিন্তু বেদনা জানে, অন্য কেউ জানে না ভাই। ক্ষতিগ্রস্তরা জানান, নদীর পাড় রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর পাকরুল এলাকার মানুষ নদী ভাঙনের শিকার হচ্ছেন। ভাঙন ঠেকাতে তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। সরকারের থেকে উন্নতি জানাই, নদীটা বেরি বাঁধে দেয়। মনে করি জায়গা যেটা ভাঙ্গিয়া কত দূর যাবো এখন নির্ধারিত নেই। এই যে পানি বলবো আবার ভাঙবো, এই ভাঙ্গন আর আমার ঘর পড়া একসাথে হবো। এখন বস্তার 2 জায়গা আসে, যদি ফেলাই 100 নিয়ে 500,
ভালোভাবে একটা পাইলিং দিলে আমাদের খুবই উপকার হতো এবং আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারতাম। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, চরপাকড়ুর এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে। যমুনা নদীর ভাঙন হতে রক্ষার্থে আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দাখিল করেছি। এই প্রকল্পটি অনুমোদন হলে আমরা এই এলাকায় 1500 মিটার অংশে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ করতে পারবো। যমুনার ভাঙন প্রতিরোধে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চতুর্থ স্মার্ট ব্রেইন বাংলাদেশ ন্যাশনাল কম্পিটিশন অ্যাওয়ার্ডস দেয়া হলো আজ। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন স্মার্ট ব্রেইন বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার কারি মোহাম্মদ রমজান আলী এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসগার আলী। এ সময় প্রতিষ্ঠানটির CEO সঞ্জিদা আফরোজ প্রমি ও বিভিন্ন শাখার পরিচালকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিজয়ীরা আগামী 11ই আগস্ট থাইল্যান্ডে অনুষ্ঠিত 22তম স্মার্ট ব্রেইন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নেবেন। পার্টেক্স খেলার খবর। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তির চেয়ে ব্যর্থতা বেশি ছিল বলে স্বীকার করলেন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে সকালে বিমানবন্দরে টাইগার পেসার বলেন, দীর্ঘ 10 বছরের ক্যারিয়ারে এমন ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা এর আগে কখনো দেখেননি তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রায় 36 ঘন্টার ভ্রমণ শেষে অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভিআইপি গেট দিয়ে একে একে বেরিয়ে আসে শান্ত তাসকিনরা, তবে সবার চোখে মুখে ছিল হতাশার ছাপ। বিশ্বকাপের গ্রুপ পর্বে 3টি ম্যাচে জয় পেলেও সুপার 8-এ চরম ব্যর্থ টিম টাইগার। আফগানদের বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ পেলেও তা হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। পুরো আসরে টপ অর্ডার ছিল অধারাবাহিক। বাংলাদেশের সহ অধিনায়কও স্বীকার করেন নিজেদের ব্যর্থতা। কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি, আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। তারপর ওটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি, কিন্তু কি করার, সামনে আগে যেতে। তবে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ঠিকই জ্বলে উঠেছিলেন বোলাররা। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ 10-এ আছেন রিশাদ হোসেন ও তানজিম সাকিব, যা ইতিবাচক বলেছেন তাসকিন। আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা, তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। তবে দলের সাথে একই বহরে আসেননি সৌম্য সরকার ও লিটন দাস। এছাড়া কোচিং স্টাফদের সদস্যরাও যে যার মতো ছুটিতে গিয়েছেন। আগামী আগস্টে পাকিস্তান সফরের 2টি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু বানিয়ে বিএনপি ভুল পথে হাঁটছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেবার আহ্বান। দেশের সার্বভৌমত্ব বিপন্নের মুখে অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও রাজপথের আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। বন্যা বৃষ্টির অজুহাতে আবারও অস্থির রাজধানীর সবজির বাজার। আলুর মার্কেটে অভিযানের খবরে দোকান ছেড়ে পালালেন পাইকারি ব্যবসায়ীরা। এবং কাল টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াই। ব্রিজটাউনে মুখোমুখি হবে 2 অপরাজিত শক্তি, দক্ষিণ আফ্রিকা ও ভারত। মহারণ্য দেখার অপেক্ষায় কোটি দর্শক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।